সবাইকে স্বাগত। আজ আমরা একটু টাইম ট্রাভেল করব, সোজা ফিরে যাব ১৯৯৩ সালে আর দেখব ক্লাসরুমে প্রযুক্তির আগমন ঠিক কী রকম একটা আলোচনার জন্ম দিয়েছিল সে সময়। একবার ভাবুন তো, সালটা 1993। সেই সময় ক্লাসরুমে হাইটেক শব্দটা শুনলেই মনে হতো বিরাট কিছু একটা হতে চলেছে। মানে আজকের মতো স্মার্টফোন বা ঘরে ঘরে ইন্টারনেট এসবের কিন্তু কোনো নাম গন্ধও ছিল না তখন। তো সেই সময় সবার মনে একটা বেশ বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এই যে নতুন প্রযুক্তি আসছে, কম্পিউটার, ভিডিও, এগুলো কি আসলেই ভাষা শেখার পুরো পদ্ধতিটাকেই বদলে দিতে পারবে? এই নতুন সব যন্ত্রপাতি নিয়ে তখন একদিকে যেমন ছিল অসম্ভব উৎসাহ, তেমনি ছিল কিছুটা দ্বিধাও। আমাদের আজকের এই পুরো আলোচনাটার ভিত্তি কিন্তু সেই সময়কারীর একটা লেখা। হাইডেস প্রাক রিগলির লেখা এই আর্টিকেলটা অনেকটা একটা টাইম ক্যাপসুলের মতো, যা সেই মুহূর্তের আশা আর ভয় দুটোকেই দারুণভাবে ধরে রেখেছে। চলুন তাহলে বিষয়টার আরেকটু গভীরে যাওয়া যাক। সেই সময়ের মূল বিতর্কটা ছিল প্রযুক্তির সম্ভাবনা আর তার সাথে থাকা ঝুঁকিগুলো নিয়ে। আর্টিকেলটি কিন্তু ঠিক এই দ্বন্দ্বটাকেই ফোকাস করেছে। ব্যাপারটাকে একটা কয়েনের দুই পিঠের মতো ভাবা যেতে পারে। একদিকে ছিল অসাধারণ সব সম্ভাবনা, মানে টিচার আর স্টুডেন্ট সবার জন্যই পড়াশোনাটা অনেক সোজা আর মজার হয়ে উঠতে পারত। কিন্তু অন্যদিকে একটা বাস্তব ঝুঁকিও ছিল। ভয়টা হলো, এই প্রযুক্তি কি ভাষাকে একদম ছোট ছোট অংশে ভেঙে ফেলবে? ভালো পড়ানোর পথে বাধা হয়ে দাঁড়াবে না তো? মজার ব্যাপার হলো, সেই সময়ে শিক্ষাবিদরা এই নতুন প্রযুক্তি ব্যবহার করার জন্য 5টা আলাদা পথের কথা ভেবেছিলেন। কি ছিল সেই 5টা উপায়? চলুন একে এক করে দেখে নেওয়া যাক। আর্টিকেলটাতে প্রযুক্তির এই 5টা ভিন্ন ভিন্ন ব্যবহারের কথা বলা হয়েছে, যা আমাদের আজকের আলোচনার একটা রোডম্যাপও বলা যেতে পারে। এগুলো হলো প্রযুক্তির সাথে পরিচয় করানো, কাজ সহজ করা, ভিডিওর ব্যবহার, একসাথে মিলে কাজ করা, আর সবশেষে সরাসরি শেখানোর কাজে কম্পিউটার ব্যবহার। আচ্ছা, এবার আমরা প্রথম দুটো পদ্ধতি নিয়ে কথা বলবো। এখানে কিন্তু প্রযুক্তিকে সরাসরি শিক্ষক হিসেবে দেখা হচ্ছে না, বরং একটা সহায়ক টুল বা সরঞ্জাম হিসেবে ভাবা হচ্ছে। প্রথম পদ্ধতিটা ছিল খুবই বেসিক একটা ধারণা। এর মূল লক্ষ্য ছিল ছাত্রছাত্রীরা যেন প্রযুক্তির সাথে একটু পরিচিত হতে পারে, যেমন কিবোর্ড বা মাউস কিভাবে ব্যবহার করতে হয় সেটা শিখতে পারে। এখানে কম্পিউটারকে ভাষা শেখানোর যন্ত্র হিসেবে না দেখে বরং আধুনিক দুনিয়ার একটা জরুরি সরঞ্জাম হিসেবে দেখা হয়েছিল। দ্বিতীয় পদ্ধতিটা ছিল বেশ ক্রিয়েটিভ। এখানে ছাত্রছাত্রীরা কম্পিউটার ব্যবহার করে তাদের লেখা সাজাতো, পোস্টার বানাতো, এমনকি নিজেরা মিলে একটা দ্বিভাষিক ডিকশনারিও তৈরি করে ফেলত। আসল উদ্দেশ্য ছিল জটিল কাজগুলোকে প্রযুক্তির সাহায্যে সহজ করে তোলা। প্রযুক্তি যে শুধু কাজ সহজ করার একটা টুল ছিল তা কিন্তু নয়, এটা শেখার পুরো অভিজ্ঞতাটাকেও আরও সামাজিক আর সবার অংশগ্রহণে সম্ভব করে তোলারও একটা দারুণ সুযোগ তৈরি করে দিয়েছিল। তৃতীয় পদ্ধতিতে ভিডিওর ব্যবহারটা ছিল সত্যিই অসাধারণ। ভাবুন, শিক্ষকরা ক্লাসে হয়তো সন্ধ্যার খবর চালিয়ে দিলেন আর সেটা নিয়ে আলোচনা শুরু হলো, কিংবা ভিডিওতে রেকর্ড করা কথাবার্তা বিশ্লেষণ করে ভাষার বাস্তব প্রয়োগ শেখানো হতো। ছাত্রছাত্রীরা নিজেদের অভিনয় রেকর্ড করে কথা বলার ধরন আরও ভালো করতে পারত। এর মাধ্যমে বাস্তব দুনিয়াটা যেন ক্লাসরুমের ভেতরে চলে আসত। চতুর্থ পদ্ধতিটা ছিল একা একা কম্পিউটারের সামনে বসে থাকার যে ধারণা, তার একদম উল্টো। এখানে দল বেঁধে কাজ করতে উৎসাহ দেয়া হতো। সবাই মিলে হয়তো কম্পিউটারে একটা প্রজেক্ট ডিজাইন করছে, বা একসাথে গল্প লিখছে, বা একে অপরের লেখার ওপর মতামত দিচ্ছে। মূল কথা হলো প্রযুক্তিকে একটা সামাজিক যোগাযোগের মাধ্যম হিসাবে ব্যবহার করা। এবার আসা যাক পঞ্চম এবং সবচেয়ে উচ্চাভিলাষী পদ্ধতিটার কথায়। এই পদ্ধতিটা নিয়েই কিন্তু সবচেয়ে বেশি সমালোচনা হয়েছিল, আর সেটা হলো কম্পিউটারকে সরাসরি শিক্ষকের ভূমিকায় বসিয়ে দেওয়া। ১৯৯৩ সালের দিকে বাজারে এমন অনেক সফটওয়্যার পাওয়া যেত যেগুলো দাবি করত যে তারা সরাসরি ভাষা বা পড়ার দক্ষতা শিখিয়ে দেবে। এর মধ্যে ছিল বেশ বড় বড় লার্নিং সিস্টেম, ব্যক্তিগতভাবে প্র্যাকটিস করার জন্য ড্রিল সফটওয়্যার, আর শিক্ষকদের নিজেদের বানানো কুইজ বা গেম। কিন্তু ঠিক এখানেই আর্টিকেলটি তার সবচেয়ে জোরালো সমালোচনাটা তুলে ধরে। এই কথাটা খুব পরিষ্কারভাবে বলছে যে সেই সময়ের বেশিরভাগ সফটওয়্যার শেখার সামাজিক দিকটাকে পুরোপুরি এড়িয়ে গিয়েছিল। ভাষা শেখাটাকে শুধু কতগুলো বিচ্ছিন্ন দক্ষতার সমষ্টি হিসেবে দেখা হচ্ছিল। এই ধরনের প্রোগ্রামগুলোর সমস্যাটা ছিল এগুলো ভাষাকে ছোট ছোট খণ্ডে ভাগ করে ফেলত,
যা ভাষার আসল সৌন্দর্য বা তার সামগ্রিক রূপটাকেই নষ্ট করে দিত। এটা শিক্ষার্থীদের একে অপরের থেকে আলাদা করে ফেলত এবং তাদের একে অপরের সাথে কথা বলার দক্ষতা বাড়ানোর বদলে হয়তো উল্টো বাধা হয়ে দাঁড়াত। আলোচনার একদম শেষে এসে আর্টিকেলটি শিক্ষাবিদদের জন্য খুব শক্তিশালী একটা সতর্ক বার্তা দিয়েছে, যা আমার মনে হয় আজও ততটাই সত্যি। এই কথাটাই আসলে পুরো আলোচনার মূল বিষয়। আসল বিপদটা হল, যদি শিক্ষকরা নিজেরা সতর্ক না হন, তাহলে প্রযুক্তি কোম্পানিগুলোই ঠিক করে দেবে যে শিক্ষা বা সাক্ষরতার মানে কি হওয়া উচিত। মানে শিক্ষাদানের নিয়ন্ত্রণটা শিক্ষকদের হাত থেকে বেরিয়ে বাণিজ্যিক কোম্পানির হাতে চলে যাওয়ার একটা বড় ঝুঁকি তৈরি হয়েছিল। আর সবশেষে আর্টিকেলটি আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। ১৯৯৩ সালের এই চ্যালেঞ্জটা কিন্তু আজকের দিনেও একই রকম প্রাসঙ্গিক। আমরা কিভাবে নিশ্চিত করতে পারি যে প্রযুক্তি সবসময় শিক্ষার একটা সহায়ক সরঞ্জাম হিসেবেই থাকবে আর কখনো শিক্ষার চালিকা শক্তি হয়ে উঠবে না? এটা কিন্তু আমাদের সবারই ভেবে দেখার মতো একটা প্রশ্ন, তাই না?